মিটফোর্ডের ঘটনার দায় তারেক জিয়াকেই নিতে হবে, কোনো অল্টারনেটিভ নেই। তারেক জিয়াকে দায় নিতে হবে। তা দায় নেওয়া মানে কি? কথাগুলো বলছেন শায়েখে চরমনাই। শায়েখে চরমনাই যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন তারেক জিয়ার উদ্দেশ্যে মিটফোর্ডের সেই নরকীয় ঘটনাকে কেন্দ্র করে, তারেক রহমানকে অবশ্যই তার জবাব দিতে হবে। শায়েখে চরমনাই প্রশ্নের জবাব দিতে হবে বরাবরের মতো। শায়েখে চরমনাই এই মিটফোর্ডের ঘটনায়ও ছক্কা মারলেন। দেখেন, যুব দলের যে নৃশংস ঘটনা, যুব দলের দুই গ্রুপের, এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যার যে ঘটনা, পাথর মেরে হত্যার যে ঘটনা, মধ্যযুগীয় আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা, এটা নিয়ে নানান পক্ষ রাজপথে নেমেছে, মিছিল করেছে, সমালোচনা করছে। বিএনপির মিত্ররাও বিভিন্ন নুরুল হক নূর থেকে শুরু করে জামাত ইসলামের আমির, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট দিয়েছে, আমির ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জামাত নেতারা রাজপথে নেমেছে, শিবির রাজপথে নেমেছে, অনেক কিছু। কিন্তু শায়েখে চরমনাই যেভাবে এই বিষয়টা ডিল করছেন, যেভাবে জবাব দিচ্ছেন, মিটফোর্ড ঘটনা যেভাবে তিনি প্রতিবাদ করেছেন এবং যেভাবে ব্যাখ্যা করেছেন, এত সুন্দরভাবে অন্য কেউ পারেনি। বরাবরের মতো শায়েখে চরমনাই জনাব মুফতি ফয়জুল করিম সাহেব এখানেও ছক্কা মেরেছে। স্পষ্ট কথা, শায়েখে চরমনাইয়ের মতো স্পষ্টবাদী নেতা এই মুহূর্তে কেউ নাই। এই স্পষ্টবাদিতার জন্য যেহেতু বাংলাদেশে বিএনপির পতন হবে, বিএনপি রাজনীতি নাই হয়ে যাবে, বিএনপি নিষিদ্ধ হবে টুডে টুমরো, একদিন দেখবেন যে এই বিএনপি নিষিদ্ধের ইতিহাস যখন রচনা করা হবে, তখন এই শায়েখে চরমনাই ইতিহাসের পাতায় লেখা থাকবে যেটা তিনি বিএনপিকে এইভাবে দায়ী করেছিলেন। রাজনীতিবিদদের মধ্যে সর্বপ্রথম শায়েখে চরমনাই স্পষ্টভাবে তারেক রহমানের দিকে আঙ্গুল তুলেছেন, যেটা অন্য কেউ পারেনি। 10% খাম্বা, হাওয়া ভবন, সর্বপ্রথম আওয়ামী লীগ বলয়ের বাইরে বিপ্লবের পক্ষের শক্তিদের মধ্যে, 24-এর গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে সর্বপ্রথম শায়েখে চরমনাই তারেক রহমানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ইতিহাসে লেখা থাকবে। ঢাকায় সোহাগ খুনের দায় তারেক জিয়াকে গ্রহণ করতে হবে, ফয়জুল করিম। এর মানে তারেক রহমানকে দায় নিতেই হবে। হ্যাঁ, নিতেই হবে। দায় নেওয়া মানে কি? দায় নেয়ার তাৎপর্যের একটা হচ্ছে যুব দলের সব কমিটি বাতিল করে দেওয়া বাংলাদেশের, এবং ভুল স্বীকার করা। এখন জান ফিরিয়ে দেওয়া তো সম্ভব নয়, আর্থিক ক্ষতিপূরণ দেয়া দলের পক্ষ থেকে, সোহাগের পরিবারের দায়িত্ব নেয়া, এবং সর্বোপরি ক্ষমা চাওয়া যে আমার লোক এটা করেছে, আমি ক্ষমা চাই, আর কেউ করবে না। এবং এর বিনিময়ে আমি এই যুব দলের সব কমিটি, একবারে সন্ত্রাসী মোনায়েম মুন্না থেকে শুরু করে নয়ন টয়ন সবাইকে আমি স্যাক করলাম। এইভাবে দায় নিতে হবে। কিন্তু তারেক রহমান বলবে যে না না না, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা চাঁদাবাজির ঘটনা না, যে নিহত সেও তো আমাদের লোক। মানে এইসব দানাই ফানাই কথা বললে কাজ হবে না। দায় নেয়া বলতে যা বোঝায় আমি ব্যাখ্যা দিলাম, এইভাবে দায় নিতে হবে। এখন দায় নেয়া বলতে তো আর তিনি তো আর মিটফোর্ডে এসে মাথা পেতে দেবেন না, ভাই আমার লোক খুন করেছে, আমাকে তোমরা মারো না। তিনি লন্ডনে বসেই ক্ষমা চাইবেন, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলবেন। এবং যেহেতু যুবদল এই ঘটনা ঘটিয়েছে, আবার তারেক রহমানকেও ক্ষমা চাইতে হবে, কারণ খুলনায় যুবদলকে গুলি করে রকেটে হত্যা করেছে। আর গুলি করার কথাটা দামাচাপা দিয়ে তারেক রহমান অন্যান্য ছাত্রী এবং বাটপারদের মতো তিনি বলছেন রকেটে হত্যা করা হয়েছে। আসলে হত্যা করা হয়েছে গুলি করে। রক্কাটা এই বিষয়টা সামনে আনছেন কেন? তো মানুষ বুঝে গেছে যে এইসব বাটপারি চলে না, রক কাটে বিএনপি। এখন খুলনার ঘটনায় আপনি কেন বিভ্রান্তিমূলক কথা বক্তব্য দিলেন, ওটাও ক্ষমা চাইতে হবে। যেহেতু সারা বাংলাদেশে 5 কোটি টাকা চাঁদা চাওয়া, গাড়ি ভাঙচুর করা, এগুলো সব যুবদল করছে। তো দায় স্বীকারের মধ্যে বা দায় নেওয়ার একটা হচ্ছে টোটাল যুবদলের কমিটি বাতিল করে দেওয়া, এটা একটা দাবি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ঢাকায় সোহাগ খুনের দায় দায়িত্ব তারেক জিয়া, মির্জা ফখরুল ও প্রশাসনকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে, কারণ মির্জা ফখরুল বিএনপির মহাসচিব। তিনি দেশে এই শৃঙ্খলা রক্ষার ফিল্ডের দায়িত্ব হচ্ছে মির্জা ফখরুলের। যদি গ্রুপিং আছে, ফখরুল গ্রুপ, রিজভী গ্রুপ, আর এখন চাঁদাবাজির পার্সেন্টেজ সবচেয়ে বেশি পায় ফখরুল গ্রুপ। এই ফখরুল গ্রুপের ঘরে ঘরে চাঁদার ভাগ চলে যায়। অতএব ফখরুলকে দায় নিতে হবে, আর প্রশাসনকেও নিতে হবে।
প্রশাসন কেন অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো অপারেশন চালায় না সন্ত্রাসীদের ধরার জন্য? আর প্রশাসনকে দায় নিতে হবে, এটা মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামাতের এই শাইখে চরমনাই বলেছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। কারণ প্রশাসন চলে বিএনপির কথায়, থানা চলে বিএনপির কথায়। বিএনপি যদি বলে, যেমন এই যে ঘটনা অথবা আরো নানান জায়গায় চাঁদাবাজির ঘটনা, জনগণ বা ভুক্তভোগীরা অভিযোগ করে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। বিএনপি যদি বলে ঠিক আছে এবার ব্যবস্থা নেয়, বিএনপির কথায় চলে, অতএব প্রশাসনকে দায় নিতে হবে। দেখেন না এই ঢাকা মহানগর পুলিশ এই বাটপার গুলো, ওরা একবার 24-এর গণঅভ্যুত্থানের ডলা খেয়ে এই ভণ্ডগুলোর সোজা হয় নাই। ওরা কি বলছে, যে এটা চাঁদাবাজির ঘটনা না, ব্যবসায়িক দ্বন্দ্ব, ফাইজলামি মারাও পুলিশ কমিশনার, তুমি বালের পুলিশ। এই পুলিশের ড্রেস পাল্টাতে হবে, এই পুলিশের ভাষা সে আগের পুরনো দালালদের মতো, আচার আচরণ পুরনো দালালদের মতো। বিএনপির পান্ডাদের কথার বাইরে এরা কিচ্ছু করতে পারে না। এদের ড্রেস চেঞ্জ, লোগো চেঞ্জ, এদের কোড অফ কন্ডাক্ট চেঞ্জ, সবকিছু পাল্টে দিতে হবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই জন্য শাইখে চরমনের বক্তব্য ওভারঅল পারফেক্ট। এক আবু সাইদ হত্যা আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলেছে, আর এক সোহাগ হত্যায় বিএনপি ও মসনদ ধ্বংস হয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় না, ক্ষমতায় আসার আগেই তাদের পতন ধ্বংস। এখন তাদের পতনের একটা কাজ যেটা করতে হবে, যে থানাগুলো যে বিএনপির কথায় চলছে, পুলিশ বিএনপির কথা চলছে, এটাকে নিউট্রালাইজ করতে হবে। যেসব ওসি বিএনপির কথায় চলে ওদেরকে তালিকা করুন। ওরা সোজা না হলে ওদের আর একটা ডলা দিতে হবে 24-এর মতো। ফাজলামি শুরু করেছো, ওর চাকরি ভিতরে ঢুকাই দিতে হবে, ওসিগিরি ঢুকাই দিতে হবে। বিএনপির দালালি করে ওসি গুলো, সবগুলোকে লিস্ট করতে হবে কে কে বিএনপির দালালি করে। কারো দালালি করতে পারবে না পুলিশ। পুলিশ চলবে আইন অনুযায়ী, জনগণের কথায়। জনগণ অভিযোগ নিয়ে যাবে, অভিযুক্ত যেই হোক না কেন তদন্তে প্রমাণিত হলে বিএনপির কেন্দ্রীয় নেতা হলো তাকে অ্যারেস্ট করতে হবে। বিএনপির বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, ধরা যাবে না। আবার জিজ্ঞেস করে আসামি বিএনপির কিনা, ফাইজলামি। আমরা কি বুঝি না, জানি না? আমরা সব তথ্য আছে বাংলাদেশে। আপনি বিএনপির কোন নেতা আকাম করলে মামলা নিয়ে যাবেন, জিজ্ঞেস করে যে বিএনপির নেতা কিনা। বিএনপির হলে তখন জিজ্ঞেস করে অন্য সিনিয়র নেতাদের, ভাই মামলা নিব কিনা। এই জন্য ওসিগিরি একদম ঢুকাই দেব, সময় আসবে সামনে। দালালি করে না, যেসব ওসি যেসব পুলিশ অফিসার দালালি করে প্রত্যেকের আরেকবার করুণ পরিণতি হবে। শুধু সেই অফিসাররাই চাকরি করবে যারা জনগণের হয়ে কাজ করে, কারো দালালি করে না। এই পুলিশের নির্লিপ্ততার কারণে আজকে এই ঘটনাগুলো হচ্ছে, কারণ ওরা বিএনপি দালাল। তো এই পুলিশগুলো সব নিউট্রালাইজ করা, বিএনপির ওসি গুলোকে লাথি দিয়ে বান্দরবান পাঠিয়ে দেওয়া, এগুলো হবে মসনদ ধ্বংসের আর একটা বৈশিষ্ট্য। এগুলো করতে হবে, এগুলো শাইখে চরমনাইদের কনসিডার করতে হবে। ফজলুল করিম বলেন, যখনই কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির বিষয়টা ধরা পড়ে তখনই তাকে বহিষ্কার করা হয়। বিএনপি এ পর্যন্ত 3000-এর বেশি নেতাকর্মী বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কারের কারণে চাঁদা, খুন, জুলুম কমেনি। বহিষ্কার আসলে কিছু না, আইওয়াস, লোক দেখানো নিয়ম। তারা মানে চাঁদা নিলে পুরস্কার, ধরা বলে বহিষ্কার। এটা শাইখে চরমনাই স্লোগান দিয়েছেন। তারা বলে ব্যক্তি দোষ করলে দল তার দায়িত্ব নেবে না। আমি মনে করি আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতির ফ্যাক্টরি। তিনি আব্বারকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশে মেধাবী ছাত্র ছিল, কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পর তারা খুনি হয়েছে। আজকে হাজারো মেধাবী আওয়ামী লীগ বিএনপি করার কারণে ধর্ষক হয়েছে, চাঁদাবাজ হয়েছে। স্পষ্ট কথা। ফজলুল করিম পুলিশ এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র শুরু করে। যতক্ষণ পর্যন্ত এই ঘটনা প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত কাউকে বহিষ্কার করা হয়নি। চাঁদা নিলে বহিষ্কার, চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেপ্তার। এই হচ্ছে পুলিশের চরিত্র, বিএনপির চরিত্র। অতএব দর্শক, শাইখে চরমনাই সবচেয়ে স্মার্টলি এটা ডিল করেছেন। রাজনৈতিক অঙ্গনে একটা বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু সবাই চুপ। রাজনীতিতে নানান রহস্য। একদিকে নির্বাচনী অনিশ্চয়তা, সংস্কার, জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা। এখন সংস্কার, নির্বাচন, এগুলো নিয়ে জনগণের আগ্রহ নেই। এখন আগ্রহ হচ্ছে বিএনপিকে কিভাবে দোলাই দিতে হবে এটা নিয়ে। জনগণের স্লোগান একটাই, যে বিএনপি ধ্বংস করো। কারণ বিএনপির কারণে মানুষ রাস্তাঘাটে চলতে পারছে না, ব্যবসা করতে পারছে না, তার রুটি রোজগার বন্ধ। আগে বিএনপিকে ঠিক করো, ধোলাই দাও, পিউরিফাই করো, তারপরে অন্য কিছু। এই জন্য রাজনৈতিক অঙ্গনে বিরাট বিরাট ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলোর প্রতি অনেকের দৃষ্টি নেই। সবাই বিএনপিকে গালাগালিতে ব্যস্ত। এই গালাগালি জায়েজ এবং জরুরি, অনেকটা ওয়াজিব। কারণ অন্যায়ের বিরুদ্ধে আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি না বলেন, আপনি অপরাধী। সামর্থ্য না থাকলে অ্যাটলিস্ট আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, এটা হাদিস। কিন্তু এখন আপনার বাক স্বাধীনতা আছে,
মিনিমাম আপনাকে কথা বলতে হবে। যদি না বলেন তাহলে আপনি ভালো মুসলমান নয়, আপনি মুনাফিক। কারণ অন্যায় দেখে চুপ থাকা যাবে না। এই জন্য এই জাতি এখন বিএনপির বিরুদ্ধে বলছে, অন্যান্য ঘটনার দিকে নজর দিতে পারছে না। এখন পাথর দিয়ে হত্যা করা হচ্ছে বাংলাদেশে, মানুষ স্তম্ভিত, অন্য বিষয় কি বলবে? গুলি করে হত্যা করার পর বিএনপি রক কাটছে, বিএনপি গুজব প্রচার করছে যে কোন ইমামকে নাকি জামাত শিবিরের লোকজন হত্যা করেছে, অথচ ইমাম জীবিত আছেন এবং যে যে ছুরি চালিয়েছে এই সুন্নি, যে প্রচন্ড জামাত বিরোধী, এরা বলে যে জামাতের লোক, মানে দাড়ি দেখলেই জামাতের লোক। সে আওয়ামী গুজবকে ছাড়িয়ে গেছে বিএনপির এই ছাত্রী দল। মিথ্যাচার গুজব কি ভয়ানক পরিমাণে ছড়ায়। তো দর্শক, খবর সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী পুলিশের সাবেক আইজিবি মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ। পুলিশের সাবেক আইজিবিকে ক্ষমা করা হয়েছে, এটা একটা বিরাট ঘটনা না? কেউ কোনো কথা বলছে না। কেউ কেউ বলছে যাত্রাবাড়িতে এক শহীদের ভাই দেখলাম সাক্ষাৎকার দিচ্ছে যে না, আমরা এটা মানি না, এই পুলিশকে ক্ষমা করা যাবে না, এই পুলিশ যে কি নৃশংস ছিল। আপনি কি মনে করেন এই যে থানায় থানায় যে গণহত্যা, পুলিশ যে ভয়ানক বর্বর আচরণ করেছে, যে যাই বলে এই যে পুলিশে ওসি গুলো, ওগুলোকে ক্ষমা করা যাবে না, ওগুলো এখন বিএনপির দালালি করছে। এই পুলিশ আমরা মানি না। এই পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে, লোগো চেঞ্জ করতে হবে, ওদের কোড অফ কন্ডাক্ট সবকিছু পরিবর্তন করে দিতে হবে। ওই 24-এ যারা চাকরি টাকরি করতো আবার ফিরে এসেছে, ব্যাপকভাবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ওদেরকে নিতে হবে। যারা 24-এ দায়িত্ব পালন করেছে, অবৈধ নির্দেশ পালন করেছে, ওদের ক্ষমা চাওয়া বা না এটা ভুল হয়েছে এরকম কোনো ঘটনা এখনো ঘটেনি। কিন্তু এই প্রক্রিয়ার আগে এই পুলিশকে আমরা মানি না। আমরা যে আরেকটা বিপ্লব করব চাঁদাবাজের বিরুদ্ধে, তখন এই পুলিশের যারা চাঁদাবাজের পার্সেন্টেজ নেয় ওরা ধরা পড়বে, ওদের খবর আছে। এই পুলিশকে ক্ষমা করা যায় না। তো সেখানে ইতিহাসের জঘন্যতম বড়তম যে গণহত্যা যে পুলিশের হাতে হয়েছে, বেসিক্যালি পুলিশরা বেরাইতে করেছে প্রধানত। কি ভয়ানক পুলিশ! 15 বছর কত হত্যাকাণ্ড, কি রাজনৈতিক নিপীড়ন, নিরীহ মানুষকে ধরে কোরআন তেলাওয়াতরত অবস্থা থেকে ধরে নিয়ে জঙ্গি বলে চালিয়ে দেয়। তারাবি নামাজ পড়া অবস্থায়, নামাজরত অবস্থা থেকে হাফেজ সহ ইমাম সহ ধরে নিয়ে যায়। কি বিভৎসতা এই জাতি দেখেছে পুলিশের কাছ থেকে। আমার ভাইদের গায়ে হাত দিয়েছে, কি বিভৎসতা! ছোট্ট নাবালক শিবির কর্মী ছেলেটা চোখ উপড়ে ফেলেছে পুলিশ, সরাসরি বুকে গুলি করেছে, ঠেকিয়ে থানায় নিয়ে, তারপর জঙ্গলে লাশ ফেলে দিয়েছে। আমার জীবন্ত ভাইকে ধরে নিয়ে শিবির, কক্সবাজার, সাতক্ষীরা বিভিন্ন জায়গায় ঘটেছে, ধরে নিয়ে রাস্তায় ফেলে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে, বলে যে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। কি বিভৎসতা! এই পুলিশকে ক্ষমা করা এত সোজা? এই জন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন, আবার রাজনৈতিক অঙ্গন চুপ, পলিটিক্যালি এটা নিয়ে কথা হচ্ছে না, যে মামুনকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। সেখন এটা আমরা কিভাবে দেখছি? প্রথমে বলবো দর্শক, পুলিশের সাবেক আইজিবিকে এই গণহত্যা ট্রাইব্যুনালের মামলায় ক্ষমা করা হয়েছে, যে মামলায় বেসিক্যালি বিচার হচ্ছে কমান্ডিং রেসপন্সিবিলিটি যাদের, সেখানে হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, এদের, আনিসুল হক, এদের বিচার হবে। এই জায়গাটা এখানে ক্ষমা পেয়েছেন, কিন্তু অন্যান্য সব জায়গা থেকে মামুন ক্ষমা পেয়েছেন, বিষয়টা এরকম নয়। তবে হ্যাঁ, মামুনের হয়তো ফাঁসি হওয়ার কথা, সেখানে হয়তো কয়েক বছর জেল হবে। এখন আমরা এটাকে কিভাবে দেখবো? আমরা দেখবো কম্পারেটিভ অ্যানালাইসিস, লাভ ক্ষতি বিশ্লেষণে। যদি আমরা দেখি যে না, মামুনকে ক্ষমা করার বিনিময়ে বা লঘু দণ্ড দেওয়ার বিনিময়ে বড় বড় অপরাধীদের ফাঁসি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে, যেমন আনিসুল হক জেলে আছেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসিটা খুব দ্রুত হবে, সালমান এফ রহমানের ফাঁসি হবে এই সাক্ষীর কারণে, যেহেতু এ টু জেড সবকিছু প্রকাশ করতে হয়েছে। অর্থাৎ সালমান এফ রহমান, আনিসুল হক এরা মৌলিক কমিটিতে ছিলেন এই গণহত্যার নির্দেশদাতার। এই দুইজন যেহেতু ধরা আছে, আবার পলক আছে, শাহজাহান খান আছে, এরকম কিছু আওয়ামী লীগ নেতা তো আছে, এরকম কয়েকজনের যদি ফাঁসি হয় তাহলে ঠিক আছে। তবে এর মানে এই না যে মামুন মুক্তি পাবেন, ছাড়া পাবেন, জামিন পাবেন, এত সহজ নয়। তিনি জাস্ট এই জায়গাটা থেকে ক্ষমা আছে, আরো অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। তবে এটা নিশ্চিত যে ফাঁসি হওয়ার মতো ঘটনা বা চূড়ান্ত শাস্তি হওয়ার মতো ঘটনা মামুনের ক্ষেত্রে ঘটবে না, যেহেতু তিনি রাজসাক্ষী হচ্ছেন। আর তার মৌলিক জায়গা এইটাই, সামগ্রিকভাবে গণহত্যা। এই জায়গাটা আরো অনেক মামলা আছে তার বিরুদ্ধে। অতএব আমরা যদি এই মামুনের সাক্ষীর বিনিময়ে দ্রুত সময়ের মধ্যে ভালো কিছু পাই, ঠিক আছে। আর যদি না পাই, আমাদের হাতে মব আছে, মামুনকে ছেড়ে দিবে, আমরা আছি না, আমরা মব করি না? মবই তো আমাদের অস্ত্র, মবই তো আমাদের শক্তি। ওরা মবকে ট্রল করছে, আমরা মবকে গ্লোরিফাই করছি। আরে মব করেই তো হাসিনা পতন ঘটিয়েছি, মবের কারণেই আজকে মামুন জেলে, পুলিশের আইজিপি জেলে, মবের কারণেই আজকে আওয়ামী লীগ নেতারা ধরা পড়েছে। অতএব ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আমরা মামুনের এই ক্ষমা করার বিনিময়ে দ্রুত হাসিনা সহ এই আনিসুল হকদের ফাঁসি চাই, না হইলে
মামুনকে জামিন দিবেন, আমরা মত করবো। এত সোজা না। বিপ্লব পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই মত চলবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় নিজের এবং মামলার প্রধান আসামির অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ক্ষমা করার বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হ্যাঁ, এটা আইনসঙ্গত, এটা আইনে আছে, রাজসাক্ষীর ক্ষেত্রে এই বিধান আছে, বাংলাদেশে আছে, ভারতে আছে, আমেরিকায় প্রচুর প্র্যাকটিস হয় ইদানিং। ইউএস লিগ্যাল পেন্ডিং আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে রাজসাক্ষীর অনেক প্রিভিলেজ বা এটা আছে, এটা দ্রুত মামলা নিষ্পত্তি হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল গত বৃহস্পতিবার 2 পৃষ্ঠায় এই লিখিত আদেশ দেন, যা শনিবার গণমাধ্যমকে জানানো হয়। ট্রাইব্যুনাল আদেশে মানে এক কথায় ক্ষমা করা যে 5টি অভিযোগের ভিত্তিতে 10 জুলাই 3 অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এইখানে হয়তোবা আব্দুল্লাহ মামুন নিজেও ফাঁসির যোগ্য ছিলেন, কিন্তু তিনি রাজসাক্ষীর বিনিময়ে এটা থেকে বাঁচেন। এখন এর বিনিময়ে যদি আব্দুল্লাহ মামুন, হাসিনা দ্রুত সময়ের মধ্যে ফাঁসি হয় এবং আর অন্যান্য মামলায় আনিসুল হকদের যদি ফাঁসির রায়টা কার্যকর হতে পারে, তাহলে নিঃসন্দেহে আমরা এটাকে ইতিবাচকভাবে দেখবো। আমরা দ্রুত রায় চাই।